হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2023 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 1 নম্বর স্কুলের প্রশ্ন করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে, তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই আমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো কাজ করার সামর্থ্যকে বলে। এর উত্তর হবে অপশন এ শক্তি। 2 নম্বর প্রশ্ন হলো খাদ্য শৃঙ্খলে সংখ্যা সবচেয়ে বেশি। এর উত্তর হবে অপশন ডি উৎপাদকের। 3 নম্বর প্রশ্ন হলো প্রাথমিক বা মৌলিক রাশি হলো। এর উত্তর হবে অপশন বি সময়। 4 নম্বর প্রশ্ন হলো জাতিতে দ্বিতীয় শ্রেণীর লিভারের সংখ্যা। এর উত্তর হবে অপশন বি 2টি। 5 নম্বর প্রশ্ন হলো এককবিহীন রাশি হলো। এর উত্তর হবে অপশন ডি আপেক্ষিক গুরুত্ব। 6 নম্বর প্রশ্ন হলো 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার জলের ভর। এর উত্তর হবে অপশন বি 1 কেজি। 7 নম্বর প্রশ্ন হলো বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়। এর উত্তর হবে অপশন ডি গতিশক্তিকে। 8 নম্বর প্রশ্ন হলো স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি। এর উত্তর হবে অপশন নততল। 9 নম্বর প্রশ্ন হলো কোনটি প্রথম শ্রেণীর যুগ্ম লিভার। এর উত্তর হবে অপশন বি 88। 10 নম্বর প্রশ্ন হলো সাধারণ তাপমাত্রায় উবে যায়। এর উত্তর হবে অপশন এ ন্যাপথলিন। 11 নম্বর প্রশ্ন হলো পারদ হলো একটি। এর উত্তর হবে অপশন এ তরল। 12 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে হালকা মৌল কোনটি। এর উত্তর হবে অপশন বি হাইড্রোজেন। 13 নম্বর প্রশ্ন হলো কার্বন ডাই অক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয়। এর উত্তর হবে অপশন সোডা ওয়াটার। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ফড়িং কোন শ্রেণীর খাদক। এর উত্তর হবে প্রথম শ্রেণীর খাদক। 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো সব ধরনের শক্তি শেষ পর্যন্ত গ্যাস শক্তিতে রূপান্তরিত হয়। এর উত্তর হবে তাপ শক্তিতে। 3 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো ক্ষেত্রফল মাপার একক হলো ড্যাশ। এখানে সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক হবে বর্গ সেমি আর এসআইতে হবে বর্গ মিটার। 4 নম্বর প্রশ্ন হলো সাইকেলের চেন কোন সরল যন্ত্রের মতো কাজ করে। এর উত্তর হবে পুলির মতো। 5 নম্বর প্রশ্ন হলো পাহাড়ের চূড়ায় জমে থাকা জল ঝর্ণার আকারে নেমে আসলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। এর উত্তর হবে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। 6 নম্বর প্রশ্ন হলো সমানুপাতটি পূরণ করো। এখানে চক্রের সাথে অক্ষদণ্ড আছে, লিভারের বায়ুদয়ের সাথে হবে আলম্ব। 7 নম্বর প্রশ্ন হলো আনুমানিক পরিমাণ বা আন্দাজের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে রান্না করার সময় মশলাপাতির ব্যবহার। 8 নম্বর প্রশ্ন হলো ফসফরাস ট্রাইফ্লুরাইডের সংকেত লেখো। এর উত্তর হবে TF3। 9 নম্বর প্রশ্ন হলো দুটি শূন্যযোজী মৌলের নাম লেখো। এর উত্তর হবে হিলিয়াম ও নিয়ন। এরপরে 3 নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এসআইতে দৈর্ঘ্য ভর ও সময়ের এককগুলির নাম লেখো। এর উত্তর হবে দৈর্ঘ্যের এসআই একক মিটার, ভরের এসআই একক কিলোগ্রাম আর সময়ের এসআই একক সেকেন্ড। 2 নম্বর প্রশ্ন হলো ঘন্টার গায়ে হাতুড়ি ছুঁয়ে রাখলে কোনো শব্দ উৎপন্ন হয় না, কিন্তু ওই হাতুড়ি দিয়ে জোরে ঘন্টার গায়ে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়, তার কারণ কি। এর উত্তর হবে হাতুড়িকে ঘন্টার উপর স্পর্শ করে রাখলে হাতুড়ি স্থির থাকায় কোনো শব্দ উৎপন্ন হবে না, কারণ হাতুড়িটি স্থির অবস্থাতে থাকায় তার মধ্যে কোনো গতিশক্তি নেই। এবার হাতুড়ি দিয়ে ঘন্টার উপর আঘাত করার সময় হাতুড়ির গতির জন্য তার মধ্যে কাজ করার সামর্থ্য জন্মাবে, অর্থাৎ হাতুড়ির যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, তাই শব্দ উৎপন্ন হবে। 3 নম্বর প্রশ্ন হলো জটিল যন্ত্র কাকে বলে। এর উত্তর হবে একাধিক সরল যন্ত্রের সম্বন্ধে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলা হয়। এর উদাহরণ হলো সেলাই মেশিন। 4 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত চিত্রের জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক শব্দ বসিয়ে একটি উদাহরণ দাও। মানে এই ছবিটা দেখে এই ছবিটা জিজ্ঞাসা চিহ্নতে হবে নততল, আর এর উত্তর হবে লরি মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয়। 5 নম্বর প্রশ্ন হলো যোজ্যতা পরিমাপে হাইড্রোজেনকে প্রমাণ হিসেবে ধরা হয় কেন। এর উত্তর হবে হাইড্রোজেনের যোজ্যতা 1, তাই একটি হাইড্রোজেন পরমাণু অন্য মৌলের একটি মাত্র পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তাই হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্য মৌলের যোজ্যতা পরিমাপ করা যায়।
6 নম্বর প্রশ্ন হলো উদাহরণসহ চৌম্বক পদার্থের সংজ্ঞা দাও। এর উত্তর হবে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে। এর উদাহরণ হলো লোহা, কোবাল্ট, নিকেল প্রভৃতি চুম্বক পদার্থ। তারপরে আছে ৩-৪টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো নিচের উদাহরণগুলিতে শক্তি রূপান্তরগুলি লেখো। এর উত্তর হবে এতে আছে সেতারের তারকে হাত দিয়ে টান দেওয়া, এটি যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হবে। বিতে আছে ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করা, এটি তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হবে। সিতে আছে টর্চের সুইচ টিপে আলো জ্বালানো, এটি রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হবে। ২ নম্বর প্রশ্ন হলো আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায়। এর উত্তর হবে ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটি পরিষ্কার শূন্য এবং সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে n ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি n ফোঁটা জলের আয়তন v মিলিলিটার, সুতরাং ড্রপ থেকে নির্গত 1 ফোঁটা জলের আয়তন ইকুয়াল টু বাই n মিলিলিটার। ৩ নম্বর প্রশ্ন হলো একটি জলে অদ্রাব্য কঠিন বস্তুর বা ছোট পাথরের আয়তন বা ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। এর উত্তর হবে তরলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুকে ওই তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটি তার নিজের আয়তনের সমান আয়তনের তরল অপসারিত করে, ফলে তরলের পাঠ বৃদ্ধি পায়। এই নীতিকে কাজে লাগিয়ে অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা হয়। এরপর বস্তুটির ভরকে এর আয়তন দিয়ে ভাগ করে বস্তুটির ঘনত্ব নির্ণয় করা হয়। উপকরণ: ১ নম্বর একটি সাধারণ তুলাযন্ত্র, ২ নম্বর একটি মাপনী চোঙ, ৩ নম্বর পরিমাণ জল, ৪ নম্বর অসম আকৃতির একটি কঠিন বস্তুখণ্ড, ৫ নম্বর মোমের প্রলেপ লাগানো এক টুকরো সুতো। পরীক্ষার পদ্ধতি: ১ নম্বর সাধারণ তুলাযন্ত্রের বাম দিকের পাত্রে পরীক্ষাধীন বস্তু, ডান দিকের পাত্রে প্রয়োজন মতো বাটখারা রেখে বস্তুর ভর পরিমাপ করা হলো। ধরা যাক এই পাঠ হয় m গ্রাম। ২ নম্বর এরপর মাপনী চোঙটির প্রায় অর্ধেক অংশ জলপূর্ণ করা হলো। ৩ নম্বর এখন চোঙে রাখা জলতলের পাঠ সতর্কতার সঙ্গে মাপা হলো। ধরা যাক এই পাঠ হয় v1 ml। ৪ নম্বর এরপর সুতোর সাহায্যে পাথরটি বেঁধে সাবধানে মাপনী চোঙে এমনভাবে প্রবেশ করিয়ে জলের সম্পূর্ণ করা হলো যাতে পাথরখণ্ডটি চোঙের তলদেশ স্পর্শ না করে। এই অবস্থায় আবার জলতলের পাঠ নেওয়া হলো। ধরা যাক এক্ষেত্রে পাঠ হয় v2 মিলিলিটার। পর্যবেক্ষণ: দেখা গেল দ্বিতীয় ক্ষেত্রে জলতলের পাঠ বেশি হয়েছে, অর্থাৎ v2 লেস দ্যান। সিদ্ধান্ত: জলে নিমজ্জিত অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন ইকুয়াল টু v2 মাইনাস 1 মিলিলিটার ইকুয়াল টু v2 মাইনাস 1 সেন্টিমিটার কিউব। অতএব পাথরখণ্ডটির ঘনত্ব ইকুয়াল টু m বাই মাইনাস v গ্রাম পার সেন্টিমিটার। ৪ নম্বর প্রশ্ন হলো ভারী বস্তুকে লরিতে তোলার সময় তক্তাকে আনতভাবে রাখা হয় কেন। এর উত্তর হবে ভারী ড্রামকে খাড়াভাবে চাগিয়ে লরিতে তোলার চেয়ে লরির সঙ্গে হেলানো কাঠের তক্তার ওপর ঢেলে দিয়ে তোলা বেশি সহজ। কারণ প্রথম ক্ষেত্রে ভারী ড্রামকে খাড়াভাবে চাগিয়ে তোলার সময় ড্রামের সমগ্র ওজনকে টেনে তুলতে বেশি কষ্ট হয়। দ্বিতীয় ক্ষেত্রে হেলানোভাবে রাখা তক্তা একটি নততলের সমতুল্য। নততলের যান্ত্রিক সুবিধা সর্বদা এক অপেক্ষা বেশি, তাই অনেক কম বল প্রয়োগ করে ভারী ড্রামকে সহজে লরিতে তোলা যায়। ৫ নম্বর প্রশ্ন হলো একটি পাত্রে লোহার গুঁড়ো, কিছুটা বালি ও নুনের মিশ্রণ আছে, কিভাবে তিনটিকে পৃথক করবে। এর উত্তর হবে একটি কাগজে নুন, বালি ও লোহার চূড়ের মিশ্রণ নেওয়া হলো। একটি শক্তিশালী চৌম্বক দণ্ডকে মিশ্রণের মধ্যে নাড়ালে চুম্বকের গায়ে লোহার টুকরো আটকে যাবে। এভাবে মিশ্রণ থেকে লোহার চূড় আলাদা হলো। অবশিষ্ট মিশ্রণকে একটি বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো। এর ফলে নুন জলে দ্রবীভূত হয়ে যাবে। এবার ফিল্টার কাগজের সাহায্যে মিশ্রণটিকে পরিশ্রবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে রইল এবং নুনের দ্রবণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে নিচের পাত্রে জমা হলো। নুনের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হবে, পাত্রে নুনের দানা পড়ে থাকবে। এভাবে থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। ৬ নম্বর প্রশ্ন হলো O2O, O2 বলতে কি বোঝায়।
এর উত্তর হবে ও বলতে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়। ও বলতে অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়। O2 বলতে অক্সিজেনের একটি অণুকে বোঝায়। এরপরে লাইফ সায়েন্সে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো হাতির দাঁত হলো উপরে চোয়ালে রূপান্তরিত। এর উত্তর হবে অপশন এ কৃন্তক। ২ নম্বর প্রশ্ন হলো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো। এর উত্তর হবে অপশন এ ইনজেকশনের সিরিঞ্জ। ৩ নম্বর প্রশ্ন হলো এককোষী জীবের রাজ্য হলো। এর উত্তর হবে অপশন বি মনেরা। ৪ নম্বর প্রশ্ন হলো কাঁপুনি দিয়ে জ্বর আসে যে রোগে সেটি হলো। এর উত্তর হবে অপশন বি ম্যালেরিয়া। ৫ নম্বর প্রশ্ন হলো কলা গাছ একটি। এর উত্তর হবে অপশন এ একবীজপত্রী উদ্ভিদ। ৬ নম্বর প্রশ্ন হলো লেজ নাচিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো পাখি হলো। এর উত্তর হবে অপশন এ খঞ্জনা। ৭ নম্বর প্রশ্ন হলো যাযাবর পিঁপড়ে দেখা যায়। এর উত্তর হবে অপশন বি গরমের দেশে। ৮ নম্বর প্রশ্ন হলো পুনর্ব্যবহার করতে হবে। এর উত্তর হবে অপশন বি পুরনো লোহাকে। ৯ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে বাঘকে বলা হয়। এর উত্তর হবে অপশন সি পুলি। ১০ নম্বর প্রশ্ন হলো শুষ্ক আঁশ থাকে কোন প্রাণীর দেহে। এর উত্তর হবে অপশন সি সরীসৃপ। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো কলকারখানা থেকে তৈরি বর্জ্যের উদাহরণ হলো ড্যাশ। এর উত্তর হবে মেশিন থেকে নির্গত তেল। ২ নম্বর প্রশ্ন হলো লাল পিঁপড়েদের আরেক নাম কি। এর উত্তর হবে নালসো। ৩ নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে ডিডিটি। ৪ নম্বর প্রশ্ন হলো ঠিক বা ভুল লেখো। প্রশ্ন হলো চিংড়ি এক প্রকার মাছ। এর উত্তর হবে ভুল। ৫ নম্বর প্রশ্ন হলো একটি টেরিডোফাইটার উদাহরণ দাও। এর উত্তর হবে শুষ্নি শাক। তারপরে আছে বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো জেন গুডাল। এর উত্তর হবে শিম্পাঞ্জি। ২ নম্বর হলো এম কে চন্দ্রশেখর। এর উত্তর হবে বাদুড়। এরপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন। এর উত্তর হবে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের আঁশ ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। মশা মাছির উপদ্রব হয়। রোগ জীবাণুর সংক্রমণ ঘটতে পারে। তাই বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়। ২ নম্বর প্রশ্ন হলো ফ্লিপার কি আর এর সাথে আছে কিভাবে ফ্লিপার সৃষ্টি হয়েছে। এর উত্তর হবে জলে সাঁতার কাটার জন্য তিমির রূপান্তরিত অগ্রভাগ। এখানে তিমি হবে। তিমিদের পূর্বপুরুষদেরও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতোই দুটি হাত আর পা ছিল। জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য ওদের হাত দুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপারে। ৩ নম্বর প্রশ্ন হলো সমাজবদ্ধ জীব কাদের বলা হয় উদাহরণ সহ লেখো। এর উত্তর হবে পারস্পরিক নির্ভরশীলতা ও শ্রম বিভাজনের মাধ্যমে যে সমস্ত জীব নিজ গোষ্ঠীর মধ্যে একত্রে মিলিতভাবে বসবাস করে তাদের সমাজবদ্ধ জীব। উদাহরণ উইপোকা, মৌমাছি প্রভৃতি। ৪ নম্বর প্রশ্ন হলো তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তর হবে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত এমন দুটি বৈশিষ্ট্য হলো ১ নম্বর রুই মাছের দেহে আঁকু আকৃতির পিচ্ছিল আঁশ দ্বারা আবৃত থাকে। ২ নম্বর হলো রুই মাছের গমন অঙ্গ হলো পাখনা। এরপরে আছে ৩-৪টি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো হাতির সঙ্গে মানুষের সংঘাত দিনে দিনে বাড়ছে কেন। আর এর সাথে আছে দুটি পরিযায়ী পাখির নাম লেখো। এর উত্তর হবে হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ার কারণগুলি হলো ১ নম্বর হাতির বিশাল শরীরের জন্য খাদ্য হিসেবে প্রচুর পরিমাণে গাছপালার দরকার হয় কিন্তু মানুষ ঘরবাড়ি শিল্প কারখানা গড়ার জন্য অরণ্য নষ্ট করছে ফলে জঙ্গলের পরিমাণ কমছে। ২ নম্বরে আছে জঙ্গলে খাবারের উৎস হ্রাস পাচ্ছে ফলে হাতিরা খাবারের খোঁজে ফসলের ক্ষেতে এমনকি গ্রামে ঢুকে পড়ছে এবং ফসল ও ঘরবাড়ি ক্ষতি করছে। ৩ নম্বর হলো হাতির যাতায়াতের পথে জঙ্গলের মধ্যে ঘরবাড়ি, রেল লাইন বা অন্যান্য সড়ক নির্মাণের ফলে তাদের জীবনযাত্রার শান্তি বিঘ্নিত হচ্ছে। পরের প্রশ্ন ছিল দুটি পরিযায়ী পাখির নাম কি। এর উত্তর হলো খঞ্জনা এবং কাজল পাখি। ২ নম্বর প্রশ্ন হলো ব্লো হোল ও ব্লাবার কি।
এর সাথে আছে কোথায় দেখা যায়? এর উত্তর হবে তিমির মাথার ওপর অবস্থিত ছিদ্র যা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় তাকে ব্লোহোল বলে। তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরু চর্বির স্তর থাকে তাকে ব্লাবার বলে। ৩ নম্বর প্রশ্ন হলো 4R পদ্ধতি কি? একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। এর উত্তর হবে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একে 4R পদ্ধতি বলে। 4R বলতে বোঝায় রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং রিফিউজ। ১ নম্বরে আছে কমিয়ে আনা, যাকে আমরা রিডিউস বলছি। যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল প্রভৃতি। ২ নম্বরে আছে আবার কাজে লাগানো, যাকে আমরা রিউজ বলি। পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো হয়, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল এবং তরকারির খোসা ইত্যাদি। ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। ৩ নম্বরে আছে পুনঃব্যবহার করা, যাকে আমরা রিসাইকেল বলি। ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। ৪ নম্বরে আছে প্রত্যাখ্যান করা, যাকে আমরা রিফিউজ বলি। পরিবেশকে সুস্থ ও রোগমুক্ত করতে কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। ৪ নম্বর প্রশ্ন হলো হাঁস, গোলাপ ও আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও। এর উত্তর হলো ঘাস হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড নরম, রসালো, কাঠবিহীন, প্রকৃতির, যা মাটিতে লুটিয়ে চলে। গোলাপ হলো গুল্ম জাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপে ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি করে। আম গাছ হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, কুড়ি কাস্টল, শাখা প্রশাখাযুক্ত হয়। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।